নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকের জীবনেই লুকিয়ে আছে, কিন্তু মুখ ফুটে বলতে সাহস পায় না। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি যেন সকলের কাছে পৌঁছায়, কিন্তু তিনি চাননি তার পরিচয় ফাঁস হোক। আমি তার ইচ্ছাকে সম্মান জানাই। তবে এই গল্পের গভীরতা এবং সংবেদনশীলতা এতই বেশি যে এটি শেষ পর্যন্ত শোনার পর আপনারা হয়তো অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন করতে চাইবেন। তাই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুটা হোক এই নাম দিয়ে, যা এই গল্পের মূল সূত্র। কাজিন ভাইয়ের নতুন শাশুড়ির স্বামীর বন্ধুর শিক্ষক। শাশুড়ির স্বামীর বন্ধুর শিক্ষকের প্রতি আমার নীরব দুর্বলতা। এক আত্মীয়ের প্রতি গৃহকর্ত্রীর নিষিদ্ধ দুর্বলতা। আমার নাম অনন্যা, বয়স ৪৩, দেখতে সাধারণ, ৮ পৌঁড়ে বাঙালি গৃহবধূ। কলকাতা শহরের এক অভিজাত পাড়ায় আমার বাস। স্বামী ছেলেমেয়ে নিয়ে আমার সাজানো সংসার। সবাই আমাকে ভালো স্ত্রী, ভালো মা বলেই জানে, কিন্তু কে জানে এই শান্ত সাধারণ জীবনের আড়ালে কত ঝড় বয়ে যায়। আমার কাজিন ভাই রঞ্জন সম্প্রতি বিয়ে করেছে। তার স্ত্রী মিতালি খুবই সুন্দরী এবং শিক্ষিত। এই বিয়েতে আমার কিছু দায়বদ্ধতা ছিল। মিতালির মা অর্থাৎ আমার ননদের রঞ্জনের কাকিমা একজন পুরনো বন্ধু, অনেক দিন ধরে একা। তার স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকের জীবনেই লুকিয়ে আছে, কিন্তু মুখ ফুটে বলতে সাহস পায় না। এই গল্পটি আমার এক নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার পাঠিয়েছেন। তিনি চেয়েছেন এই গল্পটি যেন সকলের কাছে পৌঁছায়, কিন্তু তিনি চাননি তার পরিচয় ফাঁস হোক। আমি তার ইচ্ছাকে সম্মান জানাই। তবে এই গল্পের গভীরতা এবং সংবেদনশীলতা এতই বেশি যে এটি শেষ পর্যন্ত শোনার পর আপনারা হয়তো অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে কিছু প্রশ্ন করতে চাইবেন। তাই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব। তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। শুরুটা হোক এই নাম দিয়ে, যা এই গল্পের মূল সূত্র। কাজিন ভাইয়ের নতুন শাশুড়ির স্বামীর বন্ধুর শিক্ষক। শাশুড়ির স্বামীর বন্ধুর শিক্ষকের প্রতি আমার নীরব দুর্বলতা। এক আত্মীয়ের প্রতি গৃহকর্ত্রীর নিষিদ্ধ দুর্বলতা। আমার নাম অনন্যা, বয়স ৪৩, দেখতে সাধারণ, ৮ পৌঁড়ে বাঙালি গৃহবধূ। কলকাতা শহরের এক অভিজাত পাড়ায় আমার বাস। স্বামী ছেলেমেয়ে নিয়ে আমার সাজানো সংসার। সবাই আমাকে ভালো স্ত্রী, ভালো মা বলেই জানে, কিন্তু কে জানে এই শান্ত সাধারণ জীবনের আড়ালে কত ঝড় বয়ে যায়। আমার কাজিন ভাই রঞ্জন সম্প্রতি বিয়ে করেছে। তার স্ত্রী মিতালি খুবই সুন্দরী এবং শিক্ষিত। এই বিয়েতে আমার কিছু দায়বদ্ধতা ছিল। মিতালির মা অর্থাৎ আমার ননদের রঞ্জনের কাকিমা একজন পুরনো বন্ধু, অনেক দিন ধরে একা। তার স্বামীর মৃত্যুর পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। মিতালির বিয়ে ঠিক হবার পর তার মা চেয়েছিলেন এমন কাউকে তার পাশে থাকুন যিনি তার দুঃখ ভাগ করে নেবেন। সেই সূত্রে মিতালির মা আমাকে কিছুদিনের জন্য তার মায়ের কাছে থাকতে অনুরোধ করেন। তার মা মানে মিতালির দিদিমা, যিনি আমার কাজিন ভাই রঞ্জনের নতুন শাশুড়ি, তিনি একসময় আমার বাবার শিক্ষক ছিলেন। সেই সূত্রে তার সাথে আমার একটি সম্পর্ক তৈরি হয়েছিল, যদিও তা ছিল গুরু শিষ্যের। কিন্তু এবার আমাকে যেতে হয়েছিল এক ভিন্ন পরিচয়, একজন আত্মীয়, একজন বন্ধু। আমার স্বামী অরিন্দম শুরুতে একটু ইতস্তত করলেও আমার অনুরোধে রাজি হয়েছিলেন। তিনি জানতেন মিতালির দিদিমার বয়স হয়েছে, তার একটু দেখাশোনা দরকার। আমার মনেও এক ধরনের পবিত্র দায়িত্ববোধ ছিল, কিন্তু ভাগ্যের লিখন কে খণ্ডাবে। সেখানে গিয়েই আমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হয়েছিল, যা আমার জীবনের সব হিসেব নিকেশ ওলটপালট করে দিয়েছিল। মিতালির দিদিমা, যাকে আমি মাসিমা বলেই ডাকতাম, তিনি একসময় শহরের নামকরা কলেজের বাংলা সাহিত্যের অধ্যাপক ছিলেন। তার জ্ঞান, তার অগাধ পাণ্ডিত্য আমাকে বরাবরই মুগ্ধ করত। তার স্বামী, যিনি মিতালির দাদু, তিনি ছিলেন স্কুল শিক্ষক। মাসিমার জীবনে তার স্বামীর অবদান অপরিসীম। এই পরিবারের সাথে আমার সম্পর্কটা ছিল এক সুতোয় বাঁধা। মাসিমার বাড়িতে গিয়ে আমি বুঝলাম তিনি আসলে একা নন, তার একজন ব্যক্তিগত শিক্ষক রয়েছেন, যিনি তাকে বাংলা সাহিত্য এবং কিছু পুরনো বাংলা গান শেখান। এই শিক্ষক অম্লান, বয়সে মাসিমার থেকে প্রায় বছর 10 ছোট হবেন। রোগা লম্বাটে চেহারা, চোখে একজোড়া পুরু কাচের চশমা। কথা বলেন অল্প, কিন্তু যখন বলেন মনে হয় যেন অমৃত ঝরে পড়ছে। তার কণ্ঠস্বর ছিল গভীর, প্রতিটি শব্দে ছিল এক অদ্ভুত আবেগ। মাসিমার বাড়িতে আমার প্রথম দিনগুলো কাটল খুব স্বাভাবিকভাবেই। আমি মাসিমাকে দেখাশোনা করতাম, তার সাথে গল্প করতাম। অম্লানবাবু রোজ দুপুরে আসতেন।
আমি তখন রান্নাঘরে ব্যস্ত থাকতাম, কিন্তু কৌতূহল চাপতে পারতাম না। একবার মাসিমার তাগিদে আমি চা নিয়ে তাদের পড়ার ঘরে গেলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আমার দম আটকে যাওয়ার উপক্রম হল। অম্লানবাবু তখন একটি পুরনো বাংলা কবিতা পড়ছিলেন। তার স্বর, তার পাঠের ভঙ্গি, সেই কবিতার গভীর অর্থ সব মিলিয়ে এক অপার্থিব পরিবেশ তৈরি হয়েছিল। আমি যেন মন্ত্রমুগ্ধের মতো দাঁড়িয়ে রইলাম। অম্লানবাবু আমার উপস্থিতি টের পেয়ে মুখ তুললেন। তার চোখে এক পলকের জন্য আমি কি দেখেছিলাম, বিস্ময় নাকি অন্য কিছু? তার চোখগুলো ছিল অদ্ভুত। সেই চোখে যেন এক দীর্ঘকালের জমাট বাঁধা অভিজ্ঞতা, এক ধরনের বিষণ্ণতা এবং একই সাথে এক অদ্ভুত আলো। আমি দ্রুত চায়ের কাপটা রেখে কোনোমতে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে এসেছিলাম, কিন্তু সেই দৃষ্টি, সেই চাহনি, যা আমাকে চিরদিনের জন্য বদলে দিল। এরপর থেকে যখনই অম্লানবাবু আসতেন, আমি নিজেকে কোনো না কোনো অজুহাতে তাদের পড়ার ঘরের আশেপাশে ঘোরাঘুরি করতাম। কখনো মাসিমার জন্য ওষুধ নিয়ে যেতাম, কখনো কিছু জলখাবার। তার সাথে আমার তেমন কথা হতো না, শুধু দূর থেকে দেখতাম, শুনতাম। তার কথা বলার ভঙ্গি, তার হাতের ইশারা, তার প্রতিটি নড়াচড়া আমার মনকে আচ্ছন্ন করত। আমার জীবনে এমন অনুভূতি আগে কখনো হয়নি। অরিন্দম ভালো স্বামী, কিন্তু আমাদের জীবনে সেই পুরনো রোম্যান্স কবেই হারিয়ে গেছে। ব্যস্ততা, একঘেয়েমি আর জীবনের রোজনামচা আমাদের আবেগকে ভোঁতা করে দিয়েছিল। কিন্তু অম্লানের সান্নিধ্যে এসে আমার ভেতরের অব্যক্ত আকাঙ্ক্ষাগুলো যেন জেগে উঠতে শুরু করল। একদিন মাসিমা অসুস্থ হয়ে পড়লেন। রাতে তার খুব জ্বর আসে। আমি সারা রাত জেগে তার সেবা করলাম। সকালবেলা যখন মাসিমা একটু সুস্থ হলেন, তিনি আমাকে বললেন, মা, আজ অম্লান আসবে না, ওর নিজের একটা জরুরি কাজ আছে, তাই আমি তোমাকে একটু বলছিলাম। তার পরনে ছিল এক ঢিলেঢালা শাড়ি, হালকা ফ্যাকাশে নীল রঙের, চুলগুলো এলোমেলো। ঘরের আবছা আলোয় তাকে আরও বেশি সুন্দর লাগছিল। সে আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল হাজারো না বলা কথা। আমার বুকের ভেতরটা ধুকপুক করছিল। কেন এমন হচ্ছে? আমি তো অরিন্দমের স্ত্রী। মাসিমার বাড়িতে এসেছি এক পবিত্র কর্তব্যে, কিন্তু মন কার কথা শোনে? আমার সমস্ত সচেতনতা যেন তখন অবশ হয়ে গিয়েছিল। অম্লানের চোখে আমি যা দেখেছিলাম, তা কি শুধুমাত্র আমার কল্পনা, নাকি সেখানেও ছিল এক ধরনের অব্যক্ত টান? সেদিন দুপুরে যখন মাসিমা ঘুমোচ্ছিলেন, আমি নিচে বারান্দায় বসেছিলাম। হঠাৎ অম্লানবাবু এলেন। আমি চমকে উঠলাম। মাসিমা তো বললেন তিনি আসবেন না। মাসিমা আপনাকে দেখতে চেয়েছিলেন, তাই চলে এলাম, অম্লানবাবু নরম গলায় বললেন। তার গলার স্বর আমার কানে মধু বর্ষণ করছিল। আমি কিছু বলতে পারলাম না, চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আপনি কি কিছু খাবেন? আমি জিজ্ঞেস করলাম। না ধন্যবাদ, আপনার সাথে একটু কথা বলতে পারি? অম্লানবাবু প্রশ্ন করলেন। তার চোখে সেই অদ্ভুত আলো। আমি মাথা নাড়লাম। আমরা বারান্দায় বসলাম। প্রথম কিছুক্ষণ একদম চুপচাপ। তারপর তিনি খুব সাধারণ কিছু প্রশ্ন করতে শুরু করলেন, মাসিমার শরীর কেমন আছে ইত্যাদি। কিন্তু তার প্রশ্নগুলো ছিল কেবলই অজুহাত। তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু। অনন্যা, তিনি হঠাৎ আমার নাম ধরে ডাকলেন। আমি চমকে তাকালাম। তিনি কখনো আমার নাম ধরে ডাকেননি। আমার মনে হয় মাসিমার অসুস্থতার সুযোগ নিয়ে আপনার এখানে আসাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয়নি, তিনি খুব নিচু গলায় বললেন। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। মানে? আমি জিজ্ঞেস করলাম। মানে এই সম্পর্কগুলো বড় জটিল, বিশেষ করে যখন সেখানে অলরেডি কিছু আছে। তিনি আমার চোখের দিকে সরাসরি তাকিয়ে বললেন। তার কথাগুলো আমাকে যেন এক নিমেষে বাস্তব জগতে ফিরিয়ে আনলো। আমি অরিন্দমের স্ত্রী, আমার সংসার আছে, আমার সন্তান আছে। আমি কি করছি? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন, আমি খুব শান্ত গলায় বললাম, যদিও আমার ভেতরটা তখন প্রবল ঝড়ের আকার ধারণ করেছিল। অম্লানবাবু একটু হাসলেন। সেই হাসিটা ছিল করুণ। বুঝতে পারছেন না? আপনি কি তবে কিছুই অনুভব করেন না? তিনি বললেন। এই প্রথম আমি তার চোখের গভীরে তাকালাম। সেখানে এক ধরনের গভীর ইয়ার্নিং, এক ধরনের অসহায়তা এবং সেই সাথে এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ। আমার নিজের বুকের ভেতরটাও তখন ধুকপুক করছিল। আমার ঠোঁট শুকনো লাগছিল। আমি বলতে গিয়েও থেমে গেলাম। আমার গলার স্বর যেন আটকে গিয়েছিল। অম্লানবাবু আমার দিকে আরও একটু এগিয়ে এলেন। তার হাতের আঙুলগুলো আমার হাতের কাছাকাছি এসে থামল। আমি অনুভব করতে পারছিলাম তার উষ্ণতা। আমার শরীরের প্রতিটি রোমকূপ যেন জেগে উঠেছিল। অনন্যা, আমি জানি এটা উচিত নয়, আমি জানি এটা অন্যায়, কিন্তু তার স্বর আবেগে রুদ্ধ হয়ে আসছিল। সেই মুহূর্তে আমাদের দুজনের মধ্যে এক অলঙ্ঘনীয় দূরত্ব ছিল, অথচ মনে হচ্ছিল যেন এক অদৃশ্য সুতোয় আমরা বাঁধা। তার চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিলাম। আমার নিজের গোপন আকাঙ্ক্ষা, যা এদিন লুকিয়ে রেখেছিলাম, তা যেন তার চোখে প্রতিফলিত হচ্ছিল। আমি আবার বলতে চেষ্টা করলাম, কিন্তু কোনো শব্দ বেরোলো না। অম্লানবাবু আলতো করে আমার হাতটা ধরলেন। তার স্পর্শে আমার সারা শরীর কেঁপে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যেন আমি পৃথিবীর সব নিয়ম, সব নীতি ভেঙে ফেলেছি। আমি কি ভুল করছি? আমি কি পাপ করছি? কিন্তু আমার মন কেন তাকিয়ে চাইছে? আমি চোখ খুললাম। অম্লানবাবু আমার দিকে এক তীব্র দৃষ্টিতে তাকিয়েছিলেন। সেই দৃষ্টিতে ছিল জিজ্ঞাসা, ছিল আবেগ, ছিল এক গভীর টান। আমি কি তার প্রশ্নের উত্তর দেব, নাকি এই নিষিদ্ধ আকর্ষণকে আর বাড়তে দেব না? আমার মনে পড়ল অরিন্দমের মুখ, আমার সন্তান
অম্লানদের মুখ, কিন্তু তারপরে আমার মনে পড়ল অম্লানের সেই গভীর মায়াবী চোখের কথা, সেই কণ্ঠস্বরের কথা যা আমাকে প্রতিনিয়ত টানছে। অম্লানবাবু আমার হাতের উপর আলতো চাপ দিলেন। তার আঙুলগুলো আমার আঙুলের সাথে জড়িয়ে যাচ্ছিল। আমার শ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। ঠিক সেই মুহূর্তে মাসিমার গলার ক্ষীণ আওয়াজ ভেসে এলো, মা, কে এসেছে? আমরা দুজনেই চমকে উঠলাম। অম্লানবাবু দ্রুত হাত সরিয়ে নিলেন। আমি নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। আমাদের দুজনের মুখেই এক ধরনের অপরাধবোধ। আমি আসছি মাসিমা, আমি বলে ঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু অম্লানবাবু আমার চোখের দিকে তাকিয়ে কিছু বললেন। তিনি যা বললেন তা শুধু আমিই শুনতে পেলাম। অনন্যা, এই টান আমরা উপেক্ষা করতে পারবো না, তিনি ফিসফিস করে বললেন। আমার মনে হলো, আমি কি সত্যিই এই নিষিদ্ধ টানে ভেসে যাব, নাকি নিজেকে সামলে নেব? আমার জীবনে কি এরপর শুধুই অন্ধকার নেমে আসবে? আপনারা কি মনে করেন, আমার কি করা উচিত? এই টানকে উপেক্ষা করা কি সম্ভব, নাকি এই নিষিদ্ধ প্রেমই আমার জীবনের নতুন অধ্যায় লিখবে? কমেন্টে জানান, আমি আপনাদের উত্তরের অপেক্ষায় থাকব। আর হ্যাঁ, যারা আমার আইএমও নাম্বার পেতে চান তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি গল্পের পরের অংশে আপনাদের সেই সুযোগ দেব। এখানে আমার আইএমও নাম্বারটি দেওয়া হবে, যা শুধুমাত্র সাবস্ক্রাইবাররাই দেখতে পাবেন। পরের পর্বে আমরা দেখব অনন্যা কি তার ভালোবাসার কাছে হার মানবে, নাকি নিজের সংসারকে বাঁচানোর জন্য লড়াই করবে। তার জীবনে কি আসবে নতুন কোনো মোড়? জানতে হলে সাথেই থাকুন।